শিক্ষা দপ্তরের টিভি চ্যানেল বন্দে ত্রিপুরা শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ শিক্ষা দপ্তরের ডিরেক্টর সহ বিদ্যালয় শিক্ষা দপ্তরের কার্যকর্তা সহ অন্যান্যরা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এখানে উপস্থিত ছিলেন অন্যান্যরা। বর্তমানে করোনা অতিমারির প্রকোপ বৃদ্ধির কারণেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন প্রক্রিয়া বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের সুবিধার্থে বন্দে ত্রিপুরা নামে একটি শিক্ষামূলক বৈদ্যুতিন টিভি চ্যানেল চালু করতে যাচ্ছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ তথা সোমবার। বন্দে ত্রিপুরার চ্যানেলে প্রতিদিন 24 ঘন্টা প্রাথমিক স্তর থেকে শুরু করে স্নাতক স্তরের শিক্ষা সংক্রান্ত বিষয় সম্প্রচার করা হবে। রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ এতে অংশগ্রহণ করে শ্রেণী উপযোগী পাঠদান করবেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এডুকেশন দপ্তরের মাধ্যমে নতুন নিউজ চ্যানেল শিক্ষা দপ্তরের, যেটার মধ্যে বিশেষত শিক্ষার বিষয়ে এডুকেশনের ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীদের দৈনন্দিন এবং শিক্ষার মান উন্নয়নে এবং যেই ক্লাস ওয়াইজ যে সিলেবাস রয়েছে তার উপর সরাসরি প্রসারণ 24/7 এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে হতে চলছে। তার জন্য আমি এখানে উপস্থিত আমাদের রাজ্যের আদরণীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি শ্রী মনোজ কুমার, শিক্ষা সচিব সময়া গুপ্তা, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর দোয়া এবং বিশেষ করে SCERTর সমস্ত পদাধিকারিক, সর্বোপরি শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক এবং কর্মকর্তাগণকে আমি সাধুবাদ জানাই এমন একটা সুন্দর কার্যক্রম হাতে নেওয়ার জন্য। আমরা সবাই অবগত আছি যে কোভিড পরিস্থিতি আমরা 2019-20 থেকে মোকাবেলা করছি, দ্বিতীয়বারের মতো, সেটাও সারা পৃথিবী যাবৎ তার প্রভাব ত্রিপুরাতে রয়েছে। কিন্তু তার মধ্যে দিয়েও শিক্ষা দপ্তর কোনো মতেই পিছিয়ে যায়নি। নতুন সরকার আসার পর 2018-তে এডুকেশন এমন একটা সেন্সিটিভ বিভাগ, যেই বিভাগে কমসে কম 24টি নতুন নতুন শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে NCERTর পাঠ্যক্রম চালু করা 3 মাসের মধ্যে, এবং ভারত সরকার দ্বারা তা প্রশংসিত হয়েছে। দ্বিতীয়ত সুপার 30, তৃতীয়ত কেন্দ্রীয়ভাবে প্রস্তুত একই প্রশ্নপত্রে পরীক্ষা ব্যবস্থা, মানে সেন্ট্রালাইজড যে কোশ্চেন পেপার তৈরি করা। আমরা আগে জানতাম শুধু 10th এবং 12th এই ধরনের প্রশ্ন হতো, কিন্তু আজকে ত্রিপুরাতে সেন্ট্রালাইজ এক্সাম নেওয়ার জন্য যে প্রশ্নপত্র সেটা তৈরি করা সম্ভব হয়েছে। শিক্ষাবর্ষ পরিবর্তন, এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয় যে CBSE যে স্কুলগুলো আছে ন্যাশনাল সিলেবাসে, বা আমরা যখন হায়ার এডুকেশনে যাই তখন আমাদের এখানে যে সেশন সেটা ডিসেম্বর জানুয়ারিতে ছিল, আর সেটাকে পরিবর্তন করে মার্চ এপ্রিলে নিয়ে যাওয়া।
এপ্রিল থেকে সেশন শুরু, সেটার সঙ্গে মানে ন্যাশনাল যে লেভেল আছে তার সঙ্গে ত্রিপুরার শিক্ষার্থীদেরকে একই জায়গায় কম্পিটিটিভ যে জায়গাটা সেই জায়গায় পৌঁছে দেওয়া, প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, টিবিএসসি থেকে সিবিএসসিতে পরিবর্তন, ও সেটাও একসঙ্গে 20টি স্কুলে, আর পরবর্তী সময় আরও 9টি স্কুলের জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তর অ্যাপ্রুভাল আনতে সক্ষম হয়েছে। ছোট বিষয় নয়, সিবিএসসি স্কুলে সাধারণ গরিবের মানুষ পড়বে এটা কোনোদিন ত্রিপুরাতে কল্পনা ছিল না। আমি কাউকে কটাক্ষ করব না, কিন্তু সত্যিটা বলবো, কারণ এখানে রাজ্যে যারা বিরোধী পার্টিতে রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, গরিব মেহনতি মানুষের অনেক স্লোগান দিয়েছে, কিন্তু কোনোদিন কি সম্ভব হয়েছিল যে সরকারি স্কুলে সিবিএসসি সিলেবাস নিয়ে আসবে? কেন আনতে পারেনি? সেই বিষয়ে একবার আমার সাংবাদিক বন্ধুদেরও চিন্তা করা উচিত, মানুষের সামনে প্রস্তুত করা উচিত। শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, নিজের ছেলে হলে প্রাইভেট স্কুলে বনেদি স্কুলে পড়বে, বিদেশে চলে যাবে, আমি কারোর উদাহরণ দেব না, কিন্তু বিপিএল অন্তর্দয় পরিবারের হলে, জনজাতি পরিবারের হলে, কোন গরিব আমার অনুসূচিত জাতির হলে, তাহলে সরকারি স্কুলে ধাক্কা খেয়ে পড়তে হবে, তার মধ্যে সিবিএসসি সিলেবাস হবে না। তার কোনো প্রচেষ্টাই নেই, 25টা বছর লাগাতার। কিন্তু সমালোচনা করার সময় সেই সময় দেখা যায় অপপ্রচারে শিক্ষা দপ্তরকে সবসময় আমি লক্ষ্য করেছি তাকে চিহ্নিত করা। নিজেরা করতে পারেনি, কিন্তু যে করেছে, যে দপ্তর হয়েছে, তার বিষয়টা মানুষের সামনে নিয়ে যাওয়া এটা সমস্ত নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, নিজের নিজের এরিয়াতে নিয়ে যাওয়া। যে সিবিএসসি স্কুল আমার এখানে এটা হয়েছে, তার জন্য আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, আপনার যে এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, গুণগত মান শিক্ষা, সেটা ন্যাশনাল লেভেলে চলে যাবে। তো সেই বিষয়ে আমি বলবো, বিশেষ করে জনপ্রতিনিধিদের এটা হচ্ছে ওদের মৌলিক দায়িত্ব। 100-র উপর দায়িত্বের মধ্যে 132 হয়ে গেছে। 3 বছর 132টি ইংলিশ মিডিয়াম স্কুল। ছেলেকে বলবো যাও ইঞ্জিনিয়ারিং যে কম্পিটিশন সেখানে টিকে যাও, মেয়েকে বলবো যাও তুমি গিয়ে ডেন্টাল এক্সাম দাও, এমবিবিএস দাও, তার গুণগত মান কোথায়? সে ফর্ম ফিল আপ পর্যন্ত করতে পারে না, তার দিকে নজর নেই, হতে হবে। আজকে কেন হায়ার এডুকেশনে আমরা লক্ষ্য করেছি তার মধ্যে ইংলিশের প্রয়োজন আছে, না হলে আমরা হায়ার এডুকেশনে কি সাকসেস হতে পারি না। বাংলা হোক, ককবরক হোক, আমাদের অন্যান্য চাকমা ল্যাঙ্গুয়েজ হোক, আমরা আমাদের মাতৃভাষা শিক্ষা নেব। নিউ এডুকেশন পলিসি এসছে, ক্লাস 5 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা মাতৃভাষা শিক্ষা নেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে হায়ার এডুকেশন যাতে আমরা সাকসেস হতে পারি, কম্পিটিশন করতে পারি অন্যদের সঙ্গে, বনেদি ফ্যামিলির সঙ্গে, তার জন্য সাধারণ গরিব পরিবারের জন্য সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল এত বড় মাত্রায় করে দেওয়া, এটাও ত্রিপুরার জন্য একটা ইতিহাস। মাঝে মাঝে দেখি অনেকে আমাকে বলে, আরে আপনার শিক্ষা দপ্তরে এই সেক্রেটারি আর ডাইরেক্টর দুজন আর এই আপনার শিক্ষামন্ত্রী অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সকাল একটা সিদ্ধান্ত না, বিকেল একটা সিদ্ধান্ত না। আমি তাদের দিকে তাকিয়ে থাকি, কি বলে, মানে স্পিডে দৌড়াতেই কেউ গেলে তারও আলোচনা, দুনিয়াতে সবচেয়ে ধাবমান ব্যক্তির তারও আলোচনা করবে, কেন এত তাড়াতাড়ি পৌঁছে গেল? আমরা তো আগে 10 মিনিটে দিতাম, এখন কিভাবে 1 মিনিটে গেল? কি ধরনের ব্যবস্থা, কি ধরনের মানসিকতা! তার সঙ্গে সঙ্গে নতুন দিশা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু, চিফ মিনিস্টার মেরিটাল অ্যাওয়ার্ড প্রদান উৎসাহিত করার জন্য,
স্পোকেন ইংলিশ আমরা দেখি গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন ভাষাভাষী, কেউ বাংলা, কেউ মারাঠি, কেউ ককবরক, কেউ গুজরাটি, ইংলিশ স্পেলিংয়ে আমাদের মাতৃভাষা চলে আসে। তো তার জন্য যাতে সুন্দরভাবে স্পেলিং করতে পারি, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারি, তার জন্য স্পিকিং ইংলিশ কোর্স করা। আগে কোথায় শুনতাম, দিল্লিতে, ওখানে স্পিকিং ইংলিশ কোর্স করার জন্য বনাদি পরিবারের লোকেরা যায়। গরিব কোথায় যাবে, কোথায় সেই কোর্স করবে? আর যদি ইংলিশের 3টা শব্দ বলেছে, গ্রামার ঠিক আছে কিন্তু প্রনাউন্সিয়েশনে ভুল হয়, তার আবার সমালোচনা। এখানে আমি অনেক দেখেছি। আরে ভাই, মূল বিষয়টা সে কি বলেছে সেটা বোঝার জন্য। এখানে এক্সাম দেওয়ার জন্য কেউ আসেনি, কিন্তু তারপরও সমালোচনা। সেই সমালোচনা থেকে, ইনফিরিটি কমপ্লেক্স থেকে বাঁচানোর জন্য রাজ্য সরকার স্পিকিং ইংলিশের কোর্সের ব্যবস্থা করেছে। বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম ছিলই। আমরা দেখেছি আমাদের তেলিয়ামুড়ার একটা মেয়ে, কি মজুমদার, সে শতাব্দী মজুমদার, সে আমাদের ইউপিএসসি এক্সামে দিয়ে কোয়ালিফাই করেছে। কোথা থেকে? আমাদের যে এই ধরনের যে কার্যক্রম নিয়েছি, লক্ষ্য যে কার্যক্রম রয়েছে, তার মাধ্যমে 30 জন স্টুডেন্টকে আমরা, ও তো আইএসএ, লক্ষ্যের মাধ্যমে 30 জনকে আমরা তার কোচিংয়ের সমস্ত পয়সা এবং এমনকি যাওয়া আসার খরচা পর্যন্ত তার মধ্যে থাকে, তার ব্যবস্থা করা, আর তার রেজাল্ট পর্যন্ত চলে এসে। সেই দিশাতে এডুকেশন দপ্তর কাজ করছে। ককবরক সাহিত্য চর্চা প্রকাশিত করার লক্ষ্যে 4টি ককবরক সাহিত্য পুস্তক প্রকাশ করা হয়েছে। 4টি ককবরক। কিন্তু ইনফিরিটি কমপ্লেক্স কোনো বাচ্চার মধ্যে, কোনো ছেলের মধ্যে, কোনো ছাত্রের মধ্যে তৈরি হয়ে যায়, সে কোনো দিন কনফিডেন্ট হতে পারবে না, আর কোনো দিন জীবনে কোথাও সাকসেস হতে পারবে না। শুধু এডুকেশনে নয়, কোনো জায়গা না, বিজনেসে নয়, তার কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য যাই করে, সাকসেস হবেই না ইনফিরিটি কমপ্লেক্স চলে আসলে। সেই জায়গা থেকে বের করা, এই বিষয়গুলি ছোট বিষয় না। আমি আপনাদের সঙ্গে এগুলি সবাই জানে, রতনবাবু বহুবার বলেছেন, শিক্ষা সচিব অনেকবার বলেছেন, কিন্তু বারবার বলতে হবে, এই বিষয়গুলো মানুষের সামনে আসতে হবে যে কি পরিবর্তন হয়েছে, কি চেঞ্জ হয়েছে। তারপর মাধ্যমিক পরীক্ষায় মূল্যায়নকৃত উত্তরপত্রের বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা নিরীক্ষণের ব্যবস্থা, এটাই সরকারের আসার পরে করেছে। বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন, এটাও এই সরকার করেছে, যে সময় পরিবর্তন করে তার জন্য যে তার অন্য যে মেধাগুলি আছে, সে হয়তো বা স্পোর্টসে ভালো, সে হয়তো বা গান বাজনাতে পারো। এখানে শুনতাম যারা পুরনো সরকারে ছিল খুব রবীন্দ্রসঙ্গীতের প্রেমী, তো রবীন্দ্রসঙ্গীত শেখার সুযোগটা কোথায়? 5টা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখো, 6টার সময় বাড়িতে যাবে, তো কোথায় গানের মাস্টারের সঙ্গে বসবে? 6টা বাজলে তো বলবে তুমি পড়াশোনা করা স্টাডি শুরু করে দাও, তো কোন জায়গাটাতে পড়বে? না হলে সে যদি গান বাজনা করে, তাহলে হচ্ছে মূল যে তার এডুকেশন, যেটা তার সিলেবাস রয়েছে, সেটা থেকে দূরে চলে যায়। আর যদি স্পোর্টসে যায়, তারও সেই প্রবলেম। কিন্তু আজকে যে সময় পরিবর্তন করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাতে আমরা আমাদের যে অন্য মেধাগুলি আছে, কেউ স্পোর্টসে যেতে চায়, কেউ কালচারাল দিকে, কেউ আছে যে চিত্রকলা, সেগুলোর মধ্যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সুযোগ পাবে, তার জন্য তার ব্যবস্থা করা। এটাও সমালোচিত হয়েছে, আরে কেন করে দিয়েছে এতটা সময়? তো তার সঙ্গে সঙ্গে লকডাউনের সময় গৃহীত পদক্ষেপসমূহ আপনারা সবাই জানেন। আদিরণ রতনলাল নাথ মহোদয় আগেই বলেছেন কিভাবে এই 12-15টা মাস বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রথম যে একটা সংস্থান আছে, তার মাধ্যমে অ্যাসেসমেন্ট করা। শিক্ষার্থী তো বসেনি, অ্যাসেসমেন্ট করিয়েছি যে তার শিক্ষার গুণগত মান এই সময়টা কালে কতটা লোকসান হয়েছে। তাতে দেখা যায় 36% ডাউন হয়েছে। তো তাকে আপগ্রেডেশন করার জন্য, তাকে বাড়ানোর জন্য আজকের এই পদক্ষেপ যে 24 আওয়ার্স সেটা ব্যবস্থা করা। আমরা 16টা চ্যানেলে করেছি,
তো 16টা চ্যানেলে তাদের অন্যান্য আরও খবর পরিবেশন হোক, এন্টারটেনমেন্ট হোক, সেগুলো থাকে। কিন্তু এই চ্যানেলে 24 আওয়ার্স কোনো শিশু, কোনো ছাত্র সেগুলো তার পরিবারের সঙ্গে বসে শেয়ার করতে পারবে 24 আওয়ার্স। এটা একটা ত্রিপুরার জন্য যুগান্তকারী ইতিহাস। বাংলা মাধ্যম বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তর, সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম হবে প্রস্তুত করা হয়েছে। শিক্ষা উৎকর্ষতা, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরেকটা, শিক্ষা উৎকর্ষতার জন্য। তার সঙ্গে বাইসাইকেল প্রদান। আগে কি ছিল যে বিশেষ একটা শ্রেণীকে দেওয়া হতো, কিন্তু আমাদের সরকার আসার পর যারাই ক্লাস 9-এ উঠবে, সে কোনো বনেদি পরিবারের হোক আর অন্তত পরিবারের হোক, প্রত্যেকটি আমার বোনকে, প্রত্যেকটি আমার লক্ষ্মীকে সেই বাইসাইকেল দেওয়ার ব্যবস্থা, সমভাবে মানসিকতা, সবকা সাথ সবকা বিকাশ, সেই মানসিকতা রেখে এ সরকার করতে সক্ষম হয়েছে। আধার ওরিয়েন্ট এনরোলমেন্ট আপডেট সেন্টার চালু, ডিবিটি এই সরকার চালু করেছে। তার সঙ্গে সুপার 30 বলেছি, শিক্ষক নিয়োগ টেটের মাধ্যমে, শিক্ষক নিয়োগ যাতে সুশিক্ষা দিতে পারে। সুশিক্ষণ সংস্থানের জন্য সুশিক্ষক চাই, তখনই সুশিক্ষা ব্যবস্থা লাগু হতে পারে। এই সবকটি দিক মিলিয়ে আরও অনেক কার্যক্রম নিয়েছে, কিন্তু আমি মূল 24টি আপনাদের সামনে তুলে ধরলাম। যে এই যে নতুন পদক্ষেপগুলি, এইগুলো আগে কোনোটাই ছিল না। এমন নয় যে পুরনোগুলিকে নিয়ে মিক্স করে কোনো কিছু তৈরি করা হয়েছে। এই কোনো ব্যবস্থাই আগে ছিল না, সবগুলো নতুন পদক্ষেপ। যখন একটা বড় কর্মযজ্ঞ চলে, একটা কথা খেয়াল রাখতে হবে, গভর্নমেন্ট একটা বড় মেশিনারি, আমি জানি, সেটা আপনিও জানেন। আমরা যখন নিজের বাড়িতে একটা পরিবার চালাই, মা বাবা ভাই বোন 3-4, সেখানেও আমাদের গ্যাপিং হয় অনেক কিছু। যদি সবাইকে একসঙ্গে, হয়তো বা টেবিলটা 4 জনের টেবিল আছে, তো খাওয়া দাওয়া যাওয়ার জন্য কি বলি, তাড়াতাড়ি এসে বসে যাও 2টা বেজে, মা বলে। কিন্তু 6 জনকে একসঙ্গে বসতে পারি? যে আগে আসে বসে যায়, 4 জন বসে খাওয়া দাওয়া করে, বাকি 2 জন বলে তারা খেয়ে উঠলে তারপর তোমাদের দেবে। সেটা যদি আমার পরিবারের মধ্যে আমরা পালন করি, জানি, আমাদের কালচারে রয়েছে, আমাদের স্বভাবের মধ্যে রয়েছে, তো বাকিটা এত বড় গভর্নমেন্ট, একটা এত বড় প্রায় 40 লক্ষ মানুষকে সেবা দেবে, ঠিক আছে, তার মেশিনারি বড় আছে। তো সেটা ওই আমার নিজের বাড়ির মধ্যে আমরা যেটা করি, সেটাই সরকার যে পরিচালনা করছে, সেই জায়গা তো সেটা হয়। তার জন্য আমাদের কাছে আজকের দিনে 45,000-এর উপরে ভ্যাকসিন রয়েছে, এবং আমরা সেই ভ্যাকসিনের বিভিন্ন সেন্টার দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু সেগুলো কোনো সময় দেখা যাচ্ছে যে 11টার সময় পৌঁছানোর দরকার, হয়তো বা রাস্তায় যেতে দেরি হয়েছে, তো তার কারণে তো 2টায় পৌঁছতে, লোক সকালে এসে লাইন ধরেছে, পায়নি, তো সেটাকেও ভিডিও করে ইউটিউবে দিয়ে দেওয়া। তাহলে ভ্যাকসিন মজুদ রয়েছে, অ্যালোকেশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আপনি সেটা না, অ্যালোকেশনের ক্ষেত্রে আমি যে বললাম যে ডিস্ট্রিবিউশন করতে হয়, তো ডিস্ট্রিবিউশন দিল্লি থেকে আসলো প্লেনে, এসে আগরতলাতে যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হবে, অত তাড়াতাড়ি স্বাভাবিক কাঞ্চনপুরে হবে না। 6 ঘন্টা তো লাগবে ওখানে পৌঁছতে। তো তারপরে সরকারের কাছে সব ব্যবস্থা আছে যাতে সেইভাবে পৌঁছে দেয়। ইক্কা দুক্কা প্রবলেম হতেই পারে, কিন্তু সেটা জনসাধারণকে মানা উচিত। এটা ডিজাস্টার, এটার মধ্যে করোনার কারফিউ লেগে আছে, এটার মধ্যে ক্যান্টনমেন্ট জোন রয়েছে, বিভিন্ন বাধা নিষেধ, স্বাভাবিক জীবন নয়। স্বাভাবিক জীবন যখন নয়, তো আপনি কিভাবে চাইবেন যে বাকিগুলো স্বাভাবিক? সবটা ব্যবস্থায় অস্বাভাবিক চলছে। তো ওই ব্যবস্থাগুলি তবুও ত্রিপুরা সরকার মোটামুটি, যেটা আমি দেখেছি, 99% মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছে আমার হেলথ কর্মীরা, সহযোগী। ভ্যাকসিন মজুদ নেই বলে যে এই যে কথাটা উঠছে, তাহলে কি মেসেজ দেবেন? মিথ্যে কথা। ভ্যাকসিন আছে, 45,000 আমাদের কাছে ভ্যাকসিন আছে, আমরা সেই ভ্যাকসিন পৌঁছে দিচ্ছি। যারাই জোর বলছে তাদের আমরা সময় ভারত সরকার একটা ব্যবস্থা তৈরি করেছে, হেলথ ব্যবস্থা, সব রাজ্যগুলোকে দেখে যে প্যারামিটার কি, যে ত্রিপুরা ভ্যাকসিনেশনে আপনি বলেছেন নাম্বার 2-তে আছে, আর কখনো নাম্বার 1-এও চলে যায়।
যে 26% উপরে ভ্যাকসিনেটেড হয়ে গেছে ত্রিপুরা। তো সেই দিকে দেখলে তো ত্রিপুরার যে হেলথ ব্যবস্থা, যে অ্যাডমিনিস্ট্রেশনের পারদর্শী ব্যবস্থা, তাহলে তার সঙ্গে সেটা প্রশ্নই ওঠে না। প্রমাণিত করে যে পার্সেন্টেজটা ত্রিপুরা মানুষও জাগরুক এবং ত্রিপুরা সরকারের যে ব্যবস্থা সেটাও सुव्यवस्था करते सक्षम। सर एजुकेशन सेक्टर में आपने बहुत दूसरी किसी प्रांत में किया गया क्या नहीं, किंतु हमारे छोटा सा त्रिपुरा राज्य है और मैं बार बार शिक्षा दफ्तर को धन्यवाद दूंगा जो इस समय उन्होंने रेस्पॉन्सिबिलिटी निभाया है। और इस परिस्थिति में भी सर्वे करना छोटी बात नहीं है। एक बात याद रखना, इस जिस जगह में आप मूवमेंट नहीं करते हो, जीवन का झुकी लेके और इसका सर्वे कराना, और सर्वे कराने के बाद देखा 36% जो क्वालिटी वो डाउन हुई है, और उसको अपग्रेड करने के लिए आज के ये चैनल का व्यवस्था है 24/7। तो उसके माध्यम से हम 24/7 सभी सिलेबस के बारे में डिटेल्स हमारे जो स्टूडेंट्स हैं और पेरेंट्स के पास पहुंच जाएगी। इससे मेरा पूरा विश्वास है एजुकेशन का जो स्तर है उसमें जो गिरावट आई है वो मेकअप हो जाएगी, और जिस दिशा में त्रिपुरा के एजुकेशन व्यवस्था चल रहा है उस दिशा में चल पाएगी। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। রয়েছেন শিক্ষা সচিব, ডাইরেক্টর, দুজন ডাইরেক্টর এখানে রয়েছেন এবং এসসিআরটির কর্মকর্তারা রয়েছেন। আপনারা জানেন যে 14 মাস ধরে কোনো স্কুল হচ্ছে না। মাঝখানে আমরা খুলেছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে এটা বাধ্য হয়েছি আমরা বন্ধ করে দেওয়ার জন্য। এই 14 মাসে আমরা যতটুকু এগিয়েছিলাম প্রায় 36% আমাদের এডুকেশনাল লস হয়েছে। আমরা স্কুল খোলার সাথে সাথে আপনারা জানেন প্রথম আমরা নতুন দিশা করে একটা প্রকল্প শুরু করেছিলাম। সেই প্রকল্পে বিরাট একটা গ্যাপ ছিল, ক্লাস ওয়াইজ স্ট্যান্ডার্ড গ্যাপ ছিল। সেই গ্যাপটাকে কমিয়ে এনে আমরা খুব ভালো জায়গায় পৌঁছেছিলাম। কিন্তু 14 মাস বন্ধ থাকার কারণে সেটা আমাদের এডুকেশনাল লস হয়েছে। ফাইন্যান্সিয়াল লস তো হয়েছে, এডুকেশনাল লস হয়েছে 36%। তো আমরা দেখেছি, যদিও আমরা বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে, প্রাইভেট চ্যানেলগুলো যে আছে আমাদের, যেমন এখানে PB24 বলুন, হেডলাইন্স ত্রিপুরা বলুন, বা আরও বিভিন্ন রকম যারা আছে সবাইকে দিয়ে আমরা চালিয়েছিলাম এবং তারা ফ্রি অফ কস্টেই প্রায় নিয়েছে। কিন্তু দেখা গেল কতগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে। এছাড়া আমরা একটু খেলো একটু পড়ো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করেছি। আমরা আমাদের যেমন শিক্ষা বন্ধু আমাদের রয়েছে, কিন্তু সবার কাছে 40% স্টুডেন্টের কাছে স্মার্টফোন নেই। সেই জন্য আমরা চিন্তা করলাম আমরা এই এডুকেশনাল লস যেটা হয়েছে এটাকে কাভার করতে হবে। সেই জন্য আমরা রাজ্য সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা নিজেরা একটা ডেডিকেটেড চ্যানেল করব। এটাই আজকে সেই শুভ দিন। আমাদের প্ল্যান ছিল এসসিআরটিতে ওখানে একটা বড় অনুষ্ঠান করার জন্য, কিন্তু সেখানে এসসিআরটি আজ আমরা জানেন যে করোনা কারফিউ চলছে। সেই জন্য মুখ্যমন্ত্রী এখান থেকে আজকে এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা ওপেনিং করবে, লঞ্চিং করবে, এবং শুধুমাত্র 24 ঘন্টা এই চ্যানেল 24 ঘন্টা চলবে। এখন আমরা শুধুমাত্র রেকর্ডিং ক্লাস শুরু করছি, কিন্তু জুন মাস থেকে শুরু হবে পুরো লাইভ ক্লাস পর্যন্ত। শুধু ক্লাস না, শিক্ষামূলক আলোচনা, শিক্ষা বিষয়ক সংবাদ, বিভিন্ন শিক্ষা দপ্তরের সাথে যুক্ত উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, সব ব্যাপারে এটা চালু চলবে। আমার যতটুকু জানা ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্যে কোথাও নেই। একমাত্র আমাদের রাজ্যে আমরা শিক্ষা দপ্তর নিজের উদ্যোগে, মুখ্যমন্ত্রীর পরামর্শে এবং রাজ্য সরকারের পরামর্শে আমরা এটা শুরু করেছি। আগামী দিনে একটা আমাদের রাজ্যের, আপনারা জানেন আমাদের রাজ্যের কিন্তু যে এসসিআরটি একটা যে বিরাট কিছু করছে, এটা কিন্তু আমরা এনসিআরটি চিনতাম, এসসিআরটি চিনতাম না। আসলে সমস্ত কিছু এই যে মূল ফাউন্ডেশনটা হলো কিন্তু এসসিআরটি। কিন্তু এসসিআরটির প্রচারটা আমাদের রাজ্যে কম, কারণ অতীতে অনেক লস হয়ে গেছে আমাদের রাজ্যে। যাই হোক, আজকে ছোট্ট অনুষ্ঠান, বেশি বলার দরকার নেই। আমরা এই আজকে আমাদের একটু আগে বলেছে
GTPL এর যে কেবল নেটওয়ার্ক সেটা 982 আমাদের নম্বরটা ধরলেই আমাদের নিউজ আমাদের চ্যানেলটা আসবে, এবং হ্যাথওয়ে যেটা আছে 327, এছাড়া জিও টিভি, ইউটিএফ আমরা দেখেছি হিসাব করে 90% এরিয়া কাভার হবে, এবং আরও 10% আমাদের কাভারের জন্য আমরা অন্যরকম চিন্তা ভাবনা করছি। তো আজকে একটা শুভ দিন, আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র আমাদের ছেলেমেয়েরা প্রতিনিয়ত সব ক্লাস তো দেখতেই পারবে, বিভিন্ন রকম প্রোগ্রাম কর্মসূচি হতে পারবে, এই জন্য কারো কাছে আমরা অপেক্ষা করতে হবে না। আমাদের শিক্ষক শিক্ষিকারা দারুণ ব্রিলিয়ান্ট, তো তাদের শিক্ষাটা আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। 14 মাসে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কাভার করতে প্রচুর সময় লাগবে, তো এটার মাধ্যমে আমরা অনেকটা কাভার করতে পারবো। এই দিনে যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে শিক্ষা দপ্তরের তরফ থেকে আমি অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সবচেয়ে বড় কথা, এই করোনার সময় আপনার সুস্থ থাকতে হবে, সাবধান থাকতে হবে, বারবার প্রতিনিয়ত। কালকে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানেও বলেছি যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকারের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে চিকিৎসার জন্য, পরিবেশের জন্য, পরিষ্কার আমাদের চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি পর্যন্ত সমস্ত রকম আমরা প্রিপেয়ার করে রেখেছি, কিন্তু মানুষ যদি সচেতন না হয় আমরা কিচ্ছু করতে পারবো না। সুতরাং সবাইকে 3টা জিনিসের জন্য তৈরি থাকতে হবে, টেস্ট করার জন্য এগিয়ে আসতে হবে, এবং সচেতন থাকতে হবে, এবং টিকা গ্রহণ করতে হবে। এই 3টা জিনিস মূলত। তো সবাইকে আবারও নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।